যে আমরা কিন্তু জেনে শুনে মানে খাল কেটে কুমির আনছি। এদেরকে মানে অতি সহজে সরানো যাবে না, 1 নম্বর। 2 নম্বর হলো যে এদের একটা জিনিসই খুব অ্যাক্টিভ, সেটা হলো প্রোডাকশন রেট। এখন যদি আরাকান থেকে আরও 10 লাখ লোক এরকম আসতে চায়, তাহলে যদি জাতিসংঘ যদি অনুরোধ করে আমরা সীমান্ত খুলে দিব কি না। আসলে কথাটা হলো কি, আবার এটা শুনতে খারাপও লাগবে, এই যে এত বিশাল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে ঢুকলো, এটার জন্যে মূলত আমি বলবো সেই সময় যেই রাজনৈতিক সরকার ছিল তারা দায়ী। এই কারণে, কারণ আমি কিন্তু এই রোহিঙ্গা এক্সোডাস এটা আমি 91 থেকে কভার করছি। 91-এ আমি 1 মাস ছিলাম এবং তার ভিতরে 15 দিন আমি মংডুতে গেছি আসছি। তো ওদের সব কিছুই আমি জানি। একটা ব্যাপার হচ্ছে যে রোহিঙ্গারা বেসিক্যালি এরা একেবারেই কাজ করতে চায় না এবং খুব হিংস্র টাইপের, এরকম একটা ব্যাপার। সেটা গেল, কিন্তু আপনি তো ওয়েলকাম করেছিলেন তখন এদেরকে, এবং পিছনে নানান জনে নানান কথা বলে, সেটা সত্যি হতে পারে, মিথ্যা হতে পারে, মাদার অফ হিউম্যানিটি, নোবেল প্রাইজ, নানান কিছু এসছে। সবচেয়ে বড় কথা হলো, তখন কিন্তু আমি ওই সময় বেশ কয়েকটা টক শোতে বলেছিলাম যে আমরা কিন্তু জেনে শুনে মানে খাল কেটে কুমির আনছি। এদেরকে মানে অতি সহজে সরানো যাবে না, 1 নম্বর। 2 নম্বর হলো যে এদের একটা জিনিসই খুব অ্যাক্টিভ, সেটা হলো প্রোডাকশন রেট। আমি বলেছিলাম যে এই যে 10 লাখ 11 লাখ এসছে, 1 বছর ভিতরে এটা 1 লাখ থেকে 1.5 লাখ। কিন্তু রণক ভাই, একটা বিষয়, মানে বর্ডার কিলিং হচ্ছে, এর বিকল্প আসলে কি ছিল? মানে মানবিক দিক বিবেচনা করলে আসলে সেই মুহূর্তে বর্ডার কিলিং হলো কি, দেখেন, আপনার ঘরের ভিতরে যদি আপনি আপনার ফ্যামিলির ভিতরে মারামারি করেন, হ্যাঁ, সেখানে আমি প্রতিবেশী হিসেবে কি করব? আপনার যদি একান্তই আপনার পারিবারিক গণ্ডগোল থাকে কোনো, তাহলে সেখানে তো আমার প্রতিবেশী হিসেবে কিছু করা উচিত না বা করার ঠিকও না। আমি বড়জোর যেটা করতে পারি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলতে পারি যে দেখো এই বাড়িতে এরকম একটা ঘটনা ঘটছে। অনেকে বলছেন যে এরকম সিচুয়েশনে বা আমাদের 71-এর সময় আমরা পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিয়েছিলাম। এটা মিলাবেন না, 71 ওয়াজ সামথিং ডিফারেন্ট। মানে এই দুটোকে একসাথে না, মানে যে কোনো ক্রাইসিসে সবাই পার্শ্ববর্তী দেশে। কিন্তু আমি তো আপনাকে বললাম যে যেহেতু আমি পার্সোনালি ভিজিট করেছি 91 থেকে এক্সোডাস, রোহিঙ্গা এক্সোডাস আমি কভার করেছি, আই নো ইট ভেরি ওয়েল। আচ্ছা, এখন আপনি যদি ইনভাইট করেন, তারপরে বলেন যে না শামীম রেজা সাহেব তো এসেছিলেন, আমি তো ওনাকে ইনভাইট করেছিলাম, কিন্তু উনি তো পরে বিহেভটা ভালো করলেন না, আমি তো ভেবেছিলাম উনি ভালো বিহেভ করবে। ইটস নট হিজ ফল্ট, এটা আপনার দোষ। আপনি কেন এটা আগে খেয়াল করলেন না? এখানে দেখেন যে কথা আমি আগেই বললাম যে এই যে রোহিঙ্গারা, ওরা কিন্তু মানে যদি সত্যিকার অর্থে আপনি চিন্তা করেন, তাহলে দেখবেন যে ওদের ওখানে এডুকেশন রেট ইজ ভেরি ভেরি লো, ভেরি পোর। শুধু ওটা কেন, আমি মায়ানমারে একাধিকবার গেছি, পরেও মায়ানমারে তো হলো যে আফিম খাইয়ে সবাইকে ঘুম পাড়িয়ে রাখে, মানে জান্তা সরকার, হ্যাঁ, তারা এরকম করতো। তো ফলে ওইখানে কিন্তু আমাদের মতন যে শিক্ষা বা এই সমস্ত ব্যাপারগুলো ঠিক এরকম পর্যায়ে ছিল না। এবং অং সান সুচিকে আমরা যেটা মনে করেছিলাম, সে কিন্তু সেটা করে নাই। তো এখন জাতিসংঘ মহাসচিব এসছেন, এটা একটা বিরাট ব্যাপার, কিন্তু এই বিরাট ব্যাপারটা কতটুকু বিরাট হবে তা ডিপেন্ড করছে হলো পরবর্তী পদক্ষেপ। আরেকটা প্রশ্ন একটু আপনার কাছে করতে চাই। প্রধান উপদেষ্টা বলেছেন যে আগামী ঈদ রোহিঙ্গারা তাদের নিজ ভূমিতে পালন করবেন, এরকম একটা আশা ব্যক্ত তিনি করেছেন। এটি আসলে কতটা বাস্তবে আসলে প্রতিফলন দেখা যাবে? মানে প্রধান উপদেষ্টা এতদিন ছিলেন নোবেল লরেট একজন এবং একজন অর্থনীতিবিদ, এখন কিন্তু আস্তে আস্তে উনি রাজনীতিবিদও হয়ে যাচ্ছেন, এবং রাজনীতিবিদদের কিন্তু কোনো শেষ কথা বলে কিছু নাই, এবং আজকে যেটা বলবেন কালকে সেটা মানবেন তাও না। তবে হ্যাঁ, তার বক্তব্যের ভিতরে একটা জিনিস খুব স্পষ্ট এবং মানে কি বলবো পজিটিভ, তা হচ্ছে উনি মনে প্রাণে চাচ্ছেন এই সমস্যার সমাধান হোক। এবং এই যে বিশাল, আপনি দেখেন যে শামীম রেজা বললেন যে ওদের টেকনিক্যাল ট্রেনিং ইত্যাদি ব্যাপারগুলো, হ্যাঁ, তো এইটাতে যে বিশাল ইনভলভমেন্ট, এই ইনভলভমেন্টটা তো আমরা তো অকারণে আমরা এই ইনভলভমেন্টটাতে মানে ইনভলভ হয়েছি, আমাদের হেডেক বাড়িয়েছি অকারণে। বুঝতে পেরেছি।